আজকে আমরা যেটা পড়বো, চ্যাপ্টার নাম 3 কোয়েশ্চেন্স। চ্যাপ্টার নাম আমাদের বলে দিচ্ছে যে চ্যাপ্টার মধ্যে কি বলতে চলেছে, অর্থাৎ 3টে প্রশ্নের কথা আমরা এই গল্প থেকে পাব। তার মানে এই গল্পটা মূল দণ্ডায়মান হয়ে আছে 3টে প্রশ্নের ওপর। এই প্রশ্নগুলো কি, কার মনেই বা এই প্রশ্নগুলো এলো, এই প্রশ্নগুলোর উত্তরই বা কী ছিল, প্রকৃত উত্তর সে কিভাবে পেয়েছিল, কার কাছ থেকে পেয়েছিল, এর উপর ভিত্তি করে পুরো গল্পটা। এবং এই 3টে কোশ্চেন কি সত্যিই একটা স্বাভাবিক কোশ্চেন ছিল, নাকি আমাদের জীবনের পক্ষে এই 3টে কোশ্চেন অনেক শিক্ষা দিয়ে গিয়েছিল, সেটা জানতে পারবো আমাদের এই গল্প থেকে। তবে এত কিছু জানার আগে এই গল্পের যিনি লেখক তার সম্বন্ধে একটু জেনে নিন। এই গল্পের লেখককে লিও টলস্টয়। লিও টলস্টয় ইনি একজন রাশিয়ান রাইটার। তোমরা অলরেডি একজন রাশিয়ান রাইটারের পরিচয় পেয়েছিলে তোমাদের নাটক দ্য প্রপোজাল এর রাইটার অ্যান্টন চেকভ। তাই আবারও একজন রাশিয়ান রাইটারের গল্প পেতে চলেছ, দ্যাট ইজ লিও টলস্টয়। আর লেখাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে বেসিক্যালি তিনি যে লেখাগুলো লেখেন এগুলো মোরালিটি লেখক, মানে মোরালিটি লেখক তিনি, অর্থাৎ মোরাল কিন্তু তার প্রত্যেকটা গল্পের শেষে একটা থেকেই যায়, নৈতিক মূল্যবোধ তার গল্পে থাকবেই। সেম জিনিস আমরা আমাদের গল্প অর্থাৎ 3 কোয়েশ্চেনে কিন্তু পাবো। লিও টলস্টয়ের একটা বিখ্যাত উক্তি আছে, ওনার অনেকগুলি উক্তি বিখ্যাত, বাট তার মধ্যে যে উক্তিটা আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেক ছাত্রছাত্রী বলো প্রত্যেক মানুষ বলো মনে রাখা ভীষণভাবে প্রয়োজন, দ্যাট ইজ ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি। কারণ আমরা প্রত্যেকেই তো জীবনে সুখী হতে চাই না, সুখের পেছনে দেখো আমরা সবাই ছুটছি, জীবনে এত পড়াশোনা করছি, একদিন বড় চাকরি করব, এই করব তা করব, এই যে বড় ইচ্ছা, এগুলো কিসের জন্য? জীবনে সুখে থাকবো। তাহলে লিও টলস্টয় সুখের কিন্তু একটা মন্ত্র দিচ্ছেন আমাদের। কি বলছেন? ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি সুখে থাকতে চাও, বি বি মানে থাকো সুখে। অর্থাৎ তিনি বলতে চাইলেন মানুষের সুখ মানুষের ভাবনায়, মানুষের দুঃখ মানুষের ভাবনায়। অ্যাকচুয়ালি সুখ বা দুঃখ বলে আলাদা করে কিছু হয় না, সুখ বা দুঃখকে তুমি পরিমাপ করতে পারবে না, এর আলাদা করে কোনো ডেফিনেশন দিতে পারবে না, সবটাই তোমার মানসিক অবস্থা। এই গল্পটাও আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর 3টে মোরাল দেবে, যে 3টে মোরাল লাইফের অন্যতম লেসন বলতে পারো আমাদের। এবং এই 3টে লেসনকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, জীবনে অনেক পরিবর্তন করতে পারি। যাই হোক, সেটা আমরা গল্পের শেষে জানি। এইবার গল্পটা শুরু করি। ওকে, একটা ছবি দেখতে পাবে এবং ছবির সঙ্গে সঙ্গে কিন্তু আমি গল্পটা সেই তালে তাল মিলিয়ে প্রেজেন্ট করবো তোমাদেরকে। বলা হচ্ছে একদা কোনো এক জার, তোমাদের বইয়ে স্পেলিং আছে TSAR, এর উচ্চারণ হচ্ছে কি জার। একবার এক জারের মনে হঠাৎ করে একটা প্রশ্ন এলো, একটা নয় 3টে প্রশ্ন। কি সেই 3টে প্রশ্ন? তিনি ভাবলেন যদি তিনি এই 3টে প্রশ্নের উত্তর জানতে পারতেন। কি কি প্রশ্ন? দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সমস্ত কিছু শুরু করার সঠিক সময় কোনটা? হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। দ্বিতীয় প্রশ্ন, কারা সঠিক মানুষ যাদের কথা আমরা শুনবো এবং কাদের কথা আমরা এড়িয়ে যাব। তৃতীয় প্রশ্ন তার মনে কি হলো? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা এই দুনিয়ায় যেটা আমাদের করা উচিত। এবার তিনি ভাবলেন যদি এই 3টে প্রশ্নের উত্তর আমি জানতাম বা জানতে পারি, তাহলে জীবনে আমি কোনোদিন ব্যর্থ হব না, তাতে আমি যে কাজই নিই কেন। এক্স্যাক্টলি তাই, জীবনটা আমাদের দাঁড়িয়ে আছে দেখো এই 3টে প্রশ্নের ওপর। প্রথম প্রশ্ন, কোনো কাজ যে শুরু করবো সেটা কখন শুরু করলে ভালো হয়। দ্বিতীয় প্রশ্ন, জীবনে কার কথা শুনলে আমাদের ভালো হবে। এবং তৃতীয় প্রশ্ন, যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। আর এই 3টে প্রশ্নেতেই কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আমরা বারবার ভুল করি। কোনো কাজ কখন শুরু করব সেটা আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারি না, কাল থেকে পড়বো কাল থেকে পড়বো, এই কাল করতে করতে নিরন্তর কাল কেটে যায়, তবু আমাদের কাল আর আসে না। তাহলে সঠিক সময় আমরা জানতে পারি না বা জানবার মতো সামর্থ্য আমাদের থাকে না। দ্বিতীয় প্রশ্ন ছিল কার কথা শুনবো কার কথা এড়িয়ে চলবো। মনুষ্য জীবনের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো নেগেটিভিটির দিকে বেশি করে অ্যাট্রাক্টেড হওয়া। আমরা সেই সমস্ত মানুষগুলোর কথা বেশি করে শুনে ফেলি যেই সমস্ত মানুষগুলো কিন্তু আমাদেরকে ভুল পথে চালনা করে, কারণ ভুল পথে যাওয়ার টেন্ডেন্সি আমাদের বেশি। আমরা জীবনে মানুষ চিনতে সব থেকে বেশি ভুল করি। তাহলে এই ভুলটা যদি না হতো আমাদের জীবনে, তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম। এবং তৃতীয় প্রশ্ন ছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। অর্থাৎ দেখবে আমরা অনেক অকাজ করি যেটা আমাদের জীবনে কোনো প্রয়োজনীয়তাই নেই, কোনো কাজেই লাগবে না, তেমন কাজগুলোর প্রতি আমরা বেশি ফোকাস করে ফেলি রাদার প্রকৃত কাজের দিকে ফোকাস করার থেকে। তাহলে যার ঠিকই প্রশ্নগুলো করেছিল, যদি এই 3টে প্রশ্নের উত্তর আমরা জানতে পারি জীবনে, তাহলে এমন কিছু নাই যেখানে আমরা সফলতা অর্জন করতে পারবো। তাহলে একদিন হঠাৎ করে কিন্তু জারের মনে এই প্রশ্নগুলো। এবার জার তো রাজা, যথারীতি
রাজার মনে প্রশ্ন এসেছে, তিনি প্রোক্লেম করে দিলেন, অর্থাৎ ঘোষণা করে দিলেন সারা রাজ্যব্যাপী ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দিলেন যে রাজামশাইয়ের মনে আসা এই 3টি প্রশ্নের উত্তর যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ দিতে পারবে তাদের রাজামশাই গ্রেট গিফট দেবেন বা গ্রেট রিওয়ার্ড দেবেন এবং তাদের সম্মানে ভূষিত করবেন। এত সুন্দর একটা ঘোষণা শুনে কে ঘরে বসে থাকতে পারে? যথারীতি লার্নেড মেন, আমি কিন্তু ট্রামগুলো সব ইউজ করে দিচ্ছি, হ্যাঁ, লার্নেড মেন অর্থাৎ পুঁথিগত শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা, মানে আমার তোমার মতো যারা আমরা কেবল শুধুমাত্র বই পড়ে জ্ঞান অর্জন করি তাদের মতো ব্যক্তিরা উপস্থিত হলো রাজার কাছে। তারা রাজার কাছে উপস্থিত হয়ে রাজার প্রশ্নের উত্তর দিতে লাগলো। যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সব বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছে রাজার প্রশ্নের উত্তর দেবে বলে। এবার তারা কে কি উত্তর দিচ্ছে সেটা একটুখানি আমরা আবার টেক্সটে ফিরে আসি। বেশ, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড, কেউ বললো, দ্যাট টু নো দ্য রাইট টাইম, যদি সঠিক সময় জানতে হয় রাজামশাই, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের, one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. একদল বলে বললো যে রাজামশাই দেখুন, কাজ শুরু করার সঠিক সময় জানতে গেলে একজনকে একটা রুটিন তৈরি করতে হবে। যেমন করে ক্লাস রুটিন তৈরি করে, একটা স্কুল যেমন ক্লাস রুটিন তৈরি করে কোন বার কোন ক্লাস কোন স্যার নেবেন, একজন ব্যক্তিকেও তেমন রুটিন তৈরি করতে হবে। রুটিনটা কিসের হবে? একটা দিনের, একটা সপ্তাহের, একটা মাসের এবং একটা বছরের, সব আগে থেকে প্রি প্ল্যান করে রাখতে হবে এবং ওই প্ল্যান অনুযায়ী রুটিনটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। তাহলেই একজন যে কোনো কাজ সঠিক সময়ে শুরু করতে পারে। এইবার আমরা যদি খুব ভালোভাবে দেখি এটা কি আদৌ সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। লাইফ কখনই একটা রুটিন মেনে ফলো হতে পারে না, কারণ আমার জীবনে কাল কি ঘটবে বা একটু পরে কি ঘটবে কেউ জানি না। তুমি প্ল্যান করে রেখেছিলে আগামীকাল আমি রাজসভায়, মানে রাজা প্ল্যান করে রেখেছিল আগামীকাল আমি রাজসভায় গরিব দুঃখীদের কথা শুনবো, তাদের সমস্যার কথা শুনবো। হঠাৎ করে দেখা গেল রাজার অন্যত্র দূরে কোথাও কোনো যুদ্ধ হচ্ছে বা বহিঃশত্রু আক্রমণ করেছে, রাজা কি তখন সেই সভাটা আর রাখবে না? তাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। তাহলে এটা হুটহাট ডিসিশন নিতে হবে। আগে থেকে এরকম টেবিল বা রুটিন ঠিক করে লাইফ চালানো ইম্পসিবল ব্যাপার। বেশ, এবার এদের উত্তরে তখন অন্যরা কি বলছে? অন্যরা বলছে এটা একটা ইম্পসিবল ব্যাপার। কি ইম্পসিবল? টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে থেকে ঠিক করা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সব কাজের সঠিক সময়, যে কথাটা আমি তোমাদের বললাম এমনই কথা কিন্তু পাশ থেকে একদল ব্যক্তিবর্গ তারা আবার বলছে। এবার তারা কি সাজেস্ট করছে বলো তো? তারা সাজেস্ট করছে, however attentive the jar might be to what was going on, যার যতই মনোযোগ দিয়ে দেখুক না কেন কোন কাজটা কি ঘটছে এবং তারপর বিচার করুক না কেন, তা সত্ত্বেও কিন্তু জার কখনোই পারবে না আগে থেকে একা একা সিদ্ধান্ত গ্রহণ করতে। এর আবার বলছে জারের উচিত একটা কাউন্সিল অফ ওয়াইজ মেন, আমরা কিন্তু পেজ নাম্বার 55-এ চলে এসেছি, হ্যাঁ, কাউন্সিল অফ ওয়াইজ মেন রাখা, অর্থাৎ একটা জ্ঞানী মানুষদের সভা বা কি বলবো পরিষদ রাখা দরকার, কমিটি গঠন করা দরকার, যারা রাজাকে ঠিক করে দেবে কোনো কাজ শুরু করার সঠিক সময় করা। এইবার আমার তোমাদের কাছে একটা প্রশ্ন হবে, তোমার লাইফে তুমি কোন কাজটা করবে? তুমি যতই রাজা হও, তুমি প্রধানমন্ত্রী হও, মুখ্যমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, যাই হও, তোমার কাউন্সিল অফ ওয়াইজ ম্যান থাকতে পারে। তারা তোমাকে বিভিন্ন পলিটিক্যাল কাজে বলো বা দেশের বিভিন্ন কাজে তোমাকে পরামর্শ দিতে পারেন, একথা ঠিক, বাট তারা কি রাজার ব্যক্তিগত কাজগুলো কখন কিভাবে তিনি পরিচালিত করবেন তার পরামর্শ দিতে পারেন কি রাজাকে? কখনোই পারেন না। তারা নির্ধারিত করে দিতে পারেন না রাজা কখন কোন কাজটা কি করবেন, তাই তো? তারা আগে থেকে সব কিছু তো জানেন না। কিছু তো এমন কাজ আছে যেগুলো রাজাকে সেই জায়গায় দাঁড়িয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ড পার্টি এসে আমাদের কি বলছে, যে ওয়াইজ ম্যানের কাউন্সিল বসান, তারাই সব ঠিক করে দেবে কোন কাজটা কোন সময় শুরু করা যায়। বাট দেন এগেইন আদার্স সে, দেখো এখানে দেখো অনেকগুলো দল রয়েছে ছবিটাতে, দেখতে পাচ্ছ তো? এক একটা দল এক এক রকম মতামত দিচ্ছে। তখন আর একটা দল বলছে, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল। আমরা যে কথাটা আমি বললাম এতক্ষণ, এরাও সেই কথাটাই বলছে যে এখানে এমন কিছু কাজ আছে যেগুলো ওই কাউন্সিলটা পরামর্শ দেবে তারপরে করব, এতটা সময় কিন্তু থাকবে না। সুতরাং রাজাকে কি করতে হবে? রাজাকে তার জীবনে কি ঘটতে চলেছে আগে থেকে জানতে হবে। এরা আবার আর এক ধাপ উপরে চলে গেল, ভবিষ্যৎ জানার পথে চলে গেল। দিয়ে এরা বলছে রাজাকে আগে থেকে জানতে হবে এবং তার জন্য রাজাকে কি করতে হবে? একজন ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করতে হবে, কারণ ম্যাজিশিয়ানরাই একমাত্র সব কিছু জানে। এরা আবার সব থেকে বোকা ব্যক্তি। দেখো, এরা মনে করে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায় বলে ওরা সব কিছু জানে। অ্যাকচুয়ালি কি ম্যাজিশিয়ানরা সব কিছু জানে? জানে না। ম্যাজিশিয়ানরা বলতে গেলে কিছুই তেমন জানে না। কিন্তু এরা বলছে ম্যাজিশিয়ানকে পরামর্শ করতে হবে, তাহলে ম্যাজিশিয়ান আগে থেকে বলে দেবে আপনার জীবনে কি আসতে চলেছে না আসতে চলেছে।
তাহলে সব ঠিক হয়ে যাবে, আপনি বুঝতে পেরে যাবেন কোন কাজটা আমাকে করতে হবে আর কোন কাজটা আমাকে করতে হবে না। ব্যাস, এরা কিন্তু এই পরামর্শটা দিয়ে গেল। এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর। সবাই দেখো কিন্তু আলাদা আলাদা উত্তর দিল। এবার বলা হচ্ছে ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স অফ দ্য সেকেন্ড কোশ্চেন। প্রথম কোশ্চেনটা উত্তর যেমন আলাদা আলাদা হয়েছিল, দ্বিতীয় কোশ্চেনটা উত্তর সবাই আবার আলাদা আলাদা দিতে লেগে গেল। সাম সেইড, কেউ কেউ বললো দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। সেকেন্ড কোশ্চেন কি ছিল? সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। তাহলে কেউ কেউ বললো রাজার সব থেকে গুরুত্বপূর্ণ হলো ওনার পরামর্শদাতারা, কাউন্সিলাররা, ঠিক আছে। আবার কেউ বললো প্রিস্ট, পুরোহিতরা। আবার আরেক দল বলছে ডক্টর, ডাক্তার। আবার আরেকটা দল বলছে না না, ওই সব পুরোহিত, পরামর্শদাতা কি ডাক্তার কেউ না, রাজার আসল বন্ধু বা রাজার আসল গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো রাজার সৈনিকেরা, ওয়ারিয়র্সরা। দেখো একদিক দিয়ে দেখতে গেলে এরা প্রত্যেকেই কিন্তু ঠিক বলেছে এক একটা অ্যাঙ্গেল থেকে, কারণ আমাদের লাইফে এদের প্রত্যেকই কিন্তু প্রয়োজন। দেখো কেউ একজন প্রথমে কি বললো না, কাকে সব থেকে বেশি প্রয়োজন? কাউন্সিলর, পরামর্শদাতা। হ্যাঁ, রাজ্য চালাতে গেলে বুদ্ধিমান ব্যক্তিদের পরামর্শের প্রয়োজন। দ্বিতীয়ত পুরোহিত, ধর্মীয় ব্যাপারে পরামর্শদানের জন্য পুরোহিতের প্রয়োজন। তৃতীয়ত ডাক্তার, হ্যাঁ আমাদের রোগ হলে ডাক্তারের তো আগে প্রয়োজন। আবার চতুর্থত সৈন্য, হ্যাঁ সৈন্য সামন্ত না থাকলে একটা রাজ্যকে রক্ষা করবে কে? বাট এরা সবাই সত্য, কিন্তু পার্সিয়াল সত্য, আংশিকভাবে সত্য। দেখো আংশিকভাবে সত্য কেন বলছি আমরা? কারণ এদের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, কিন্তু এরা সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ না। রাজ্য চালানোর জন্য কাউন্সিলরের পরামর্শ, কিন্তু ব্যক্তিগত জীবন চালানোর জন্য কাউন্সিলরের পরামর্শ যথেষ্ট নয়। ব্যক্তিগত জীবন চালাতে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ম্যাচুরিটির দরকার হয়, সেখানে কাউন্সিলরদের প্রয়োজন পড়বে না। দ্বিতীয়ত যারা মেনশন করছিল প্রিস্ট, প্রিস্ট কেবল ধর্মের দিক বলতে পারে বাবা, বাদ বাকি দিক তো বলতে পারবে না। তারপরে আছে ডক্টর, ডক্টর বিপদে মানুষ অসুস্থ হলে তখন ডক্টর বাঁচাবে, এমনিতে নর্মাল টাইমে ডক্টরের তো কোনো প্রয়োজন নেই। তৃতীয়ত বলা হলো যোদ্ধা, যোদ্ধাও ঠিক এক, বহিঃশত্রু আক্রমণ হলেই তবে যোদ্ধার প্রয়োজন, নতুবা শান্তি শৃঙ্খলা বজায় থাকলে যোদ্ধারাও তো মূল্যহীন। তাহলে এরা সবাই আংশিকভাবে সত্য, কেউ কিন্তু সম্পূর্ণ সত্য হলো না। তাহলে দ্বিতীয় কোশ্চেনটার উত্তর আলাদা আলাদা এলো। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? এর উত্তরে কেউ কেউ কি বললো বলতো? এই দুনিয়ায় সায়েন্স বা বিজ্ঞানী হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কেউ কেউ বললো বিজ্ঞানী মানুষের গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত, কারণ বিজ্ঞানী পারে এই দুনিয়াকে পাল্টে দিতে। আবার কেউ বললো আসল কাজ তো হলো যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা, স্কিল ইন ওয়ারফেয়ার। আবার আরেক দল বলছে ইট ইজ দ্য রিলিজিয়াস ওয়ারশিপ, অর্থাৎ ধর্মীয় উপাসনা, এটাই মানুষের প্রকৃত কাজ। আবারও তারা কিন্তু পার্সিয়ালি ট্রুথ, আংশিক সত্য। তারা যেগুলো বলছে একদিক থেকে বা একটা দৃষ্টিভঙ্গি থেকে সত্যি এগুলো সত্য, কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কারণ কখনোই বিজ্ঞান মানুষকে সম্পূর্ণ কিছু দিতে পারে না। আধ্যাত্মিকতা মানুষের যে শান্তি দিতে পারে, মানুষকে যে শান্তি দিতে পারে, বিজ্ঞান কিন্তু মানুষকে শান্তি দিতে পারে না। এ কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। বিজ্ঞানের যত উন্নতি হয়েছে, মানুষের মানসিক শান্তি তত বিঘ্নিত হয়েছে। যন্ত্রের প্রাবল্য বা যন্ত্রের যান্ত্রিকতা দিন দিন বেড়ে গেছে, মানুষের মানসিকতা দিন দিন কিন্তু কমতে থেকেছে। আবার উল্টো দিকে যদি তাকাই, বলা ছিল যে যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা, না, যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা নিয়ে জীবন শুধু চলে না। যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথও পারদর্শী ছিল, ম্যাকবেথ তার জীবনে কিন্তু যুদ্ধক্ষেত্রের পারদর্শিতা দিয়ে জীবন চালাতে পারে নাই। সে দক্ষ যোদ্ধা যুদ্ধক্ষেত্রে, কিন্তু জীবনের যুদ্ধে যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা থাকলেই সব হয় না, সেটা ম্যাকবেথকে দেখে প্রমাণ পেয়েছিলাম আমরা। এবার তৃতীয় কি ছিল বলেছে? ধর্মীয় উপাসনা। হ্যাঁ, ধর্মীয় উপাসনা দরকার, ঈশ্বরের আরাধনা দরকার, বাট শুধুই ধর্মীয় উপাসনা করাটা কিন্তু একজন রাজার তো কর্তব্য নয়। একজন রাজার তো আরেকটা কর্তব্য আছে, রাজ্যের শাসন করা, রাজ্যের মানুষদের সুখ দুঃখ দেখা। এখন তিনি যদি সব কিছু ধ্যান জ্ঞান ছেড়ে দিয়ে ঈশ্বরের আরাধনায় পড়ে থাকেন, তাহলে রাজ্যের মানুষদের নজর রাখবে কে? এটাও তো একটা ইনকমপ্লিট থট। তাহলে তিনটে প্রশ্ন আমরা দেখতে পেলাম, তিন রকমের উত্তর পেলাম, কিন্তু কেউ সঠিক কোনো উত্তর দিতে পারলো না। যদি সঠিক উত্তর হতো, কেন আমি বললাম সঠিক উত্তর নয়? যদি উত্তর সঠিক হতো তাহলে তো তার উত্তর একটাই হতো। একটা ম্যাথের ইকুয়েশন আছে, তার উত্তর আসবে 1, তুমি করেছো 2, আরেকজন করেছে 0, আরেকজন করেছে 3, আরেকজন তো আউট অফ নেটওয়ার্ক একেবারে ধরো 999 করে দিয়ে চলে এসছে, মানে 9999 উত্তর করে দিয়ে চলে এসছে। কেউ কেউ করে এমনটা। যাই হোক, তোমরা যদি ঠিক করতে তাহলে সবার উত্তর তো একটাই আসতো। তেমনি সবাই যদি ঠিক বলতো, সবাই তো একটা ডিসিশনই সিদ্ধান্তে অবগত হতো, কিন্তু সবাই এখানে কিন্তু একে অপরের অপোজিশন হয়ে দাঁড়িয়ে রইল, সবাই একে অপরকে অপোজ করলো। তাহলে উত্তর কিন্তু কারোর সঠিক হলো না। এইবার কারোর কাছ থেকে উত্তর সঠিকভাবে না পেয়ে যার হতাশ হলেন, এবং যে রিওয়ার্ডটা তিনি ঘোষণা করেছিলেন, তিনি কি বললেন না, যার তখন কি করলো, যে কারোর সাথে একমত না হওয়াতে তিনি কিন্তু কাউকেই রিওয়ার্ড দিলেন না, অর্থাৎ কাউকেই পুরস্কার দিলেন না।
কারণ যার খুব ভালোভাবে বুঝতে পারলেন এই শিক্ষিত ব্যক্তিবর্গ যারা এসেছে তারা কেবল পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, হ্যাঁ, প্রকৃত জ্ঞান কিন্তু এদের নেই। এদের মধ্যে লার্নিং আছে বাট উইজডম নাই। এরা শিখেছে, বই পড়ে আয়ত্ত করেছে, জীবন দিয়ে উপলব্ধি করে না। এটা কিন্তু তফাৎ। শিক্ষা এবং জ্ঞানের মধ্যে কিন্তু তফাৎ। শিক্ষা অর্জন করা যায়, আর জ্ঞান উপলব্ধির মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চিত হয়। আমরা উইজডম কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে পেতে থাকি, আর লার্নিং তো আমরা যে কোনো সময় যে কোনোভাবেই পেতে পারি। শিক্ষা, উইজডম মানুষকে প্রকৃত বাস্তবতা সম্বন্ধে কিন্তু পরিচিত করে তোলে, যেটা শিক্ষা সবসময় করতে পারে না। এইবার তাহলে যার দেখলো কারো উত্তর মিলছে না, তিনি সন্তুষ্ট হলেন না। তিনি যে রিওয়ার্ডটা ঘোষণা করেছিলেন, বললেন আমি কাউকে দেবো না, কারণ আমি তোমাদের কারোর উত্তরে সন্তুষ্ট হয়। যথারীতি রাজা আবার একটু আপসেট হয়ে পড়লেন যে আমার এই 3টে প্রশ্নের উত্তর তাহলে আমি পাবো না। এমতো অবস্থায় তার মনে পড়লো তিনি একজন ওয়াইজ হারমিট, জ্ঞানী সাধু। হারমিট মানে সাধু। একজন জ্ঞানী সাধুর কথা তিনি শুনেছেন এই জ্ঞানী সাধু নাকি দূরের জঙ্গলে একটা কুঁড়ে ঘরে বসবাস করে। হি রিসিভড নান বাট কমন ফোক। তিনি শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া কাউকে তার কাছে অ্যাকসেপ্ট করেন না। অর্থাৎ ওই হারমিটের কাছে একজন রাজাও যা, একজন প্রজাও তাই। ঠিক যেমনটা ঈশ্বরের কাছে রাজা প্রার্থনা করাও যা, আর একজন হতদরিদ্র ভিক্ষুকও যদি প্রার্থনা করে, সেই সমান প্রার্থনাই কিন্তু পৌঁছাবে ঈশ্বরের কাছে, কারণ ঈশ্বর তফাৎ বোঝেন না। আর হারমিট এইটাতে বিশ্বাস করেন। তিনি বিশ্বাস করেন মানুষে মানুষে কোনো তফাৎ হয় না। রাজা যেমন মানুষ, একজন ভিখারিও তেমন মানুষ। তাই আমার সঙ্গে যে দেখা করতে আসবে তাকে অত্যন্ত সাধারণ মানুষ হিসাবে আসতে হবে। এইটা ছিল তার প্রধান শর্ত। এবং এই হারমিট তার ওই যে জঙ্গল, এই জঙ্গল ছেড়ে কিন্তু কোনোদিন বাইরে আসেননি। অর্থাৎ আউট অফ দ্য উড তিনি কোনোদিন যাননি। এটা তার বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ হারমিট একেবারে সহজ সরল এক জীবন যাপন করতে পছন্দ করেন। এবার রাজা ভাবলেন তিনি তাহলে আলটিমেটলি এই হারমিটের সঙ্গে কনসাল্ট করবেন। তিনি ভাবলেন সবাই তো হারমিটকে ওয়াইজ বলে, দেখি ওনার কাছে গিয়ে উত্তর পাওয়া যায় কিনা। তাহলে আলটিমেটলি রাজা ডিসাইড করে ফেললেন তিনি হারমিটের কাছে যাবেন। তাহলে যা ভাবা তেমন কাজ। রাজা চড়ে বসলেন ঘোড়ার পিঠে, বডিগার্ড নিয়ে এগিয়ে গেলেন। কিন্তু জঙ্গলে কিছুটা ঢোকার পর ঘোড়া থেকে ডিসমাউন্টেড অর্থাৎ অবতরণ করলেন, ঘোড়া থেকে নামলেন এবং তার বডিগার্ড দিয়ে পিছনে রেখে, অর্থাৎ বডিগার্ডদের ওখানেই, অর্থাৎ জঙ্গলে পুরো না ঢুকে জঙ্গলে ঢোকার মুখে বডিগার্ডদের রাখলেন, ঘোড়া থেকে নামলেন এবং দ্য জার পুট অন দ্য সিম্পল ক্লথ, অর্থাৎ একেবারে সহজ সরল সাধারণ মানুষের পোশাক ধারণ করলেন। এরপর দীর্ঘ একটা পথ অতিক্রম করে গিয়ে রাজা অবশেষে গিয়ে পৌঁছাচ্ছেন হারমিটের কাছে। At that time the hermit was digging the ground before his hut. সেই সময় হারমিট কি করছিল, তার হাট, ওই দেখো পিছনে ছবিতে দেখতে পাচ্ছ একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের সামনে যে মাটি বা উঠানটা রয়েছে সেখানে খনন কার্য চালাচ্ছিল। ওকে, তাহলে এই মতো অবস্থায় আমাদের রাজা গিয়ে পৌঁছালেন হারমিটের কাছে। এরপর তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে এই অংশে আমরা জেনে নেব।